আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ইউনূসের কারাগার, যাকে আমি তুলনা করি হিটলারের বন্দী শিবিরের সাথে, সেই কারাগারে আরো একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং এবার বন্দী ছিলেন একজন ভিআইপি। আজ সকাল 8:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে মারা গেছেন। তার এই মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু নয়, বলা যায় তাকে হত্যা করা হয়েছে। তার পরিবার বারবার চিকিৎসকদের অনুরোধ করছিল তার চিকিৎসাটা কমপ্লিট করা হোক এবং আরো কিছু চেক আপ করা হোক, বিশেষ করে তার হার্টের চেক আপ করা হোক, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা শেষ না হওয়া সত্ত্বেও, তিনি সম্পূর্ণ আরোগ্য না হওয়া সত্ত্বেও এবং চিকিৎসা অসম্পূর্ণ থাকা অবস্থায় তাকে জোরপূর্বক কারাগারে ফেরত পাঠায়। কে তাকে ফেরত পাঠিয়েছিল? আমি আজ ঢাকা শহরে খোঁজ নিয়ে জানলাম যে বর্তমানে যে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির যে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছে ব্রিগেডিয়ার মোসলেউদ্দিন, এই ব্রিগেডিয়ার মোসলেউদ্দিন মোটামুটি হাসপাতালে একটা ত্রাসের সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, যদি কোনো আওয়ামী লীগ বা তার অনুসারী সংগঠনের নেতা কর্মী চিকিৎসার জন্য আসেন, তাহলে যত দ্রুত সম্ভব তাকে কারাগারে ফেরত পাঠাতে হবে। তিনি চিকিৎসকদের উপরে একটা আনডিউ প্রেসার ক্রিয়েট করে রেখেছেন এবং যদি কাউকে ভর্তি করা হয় তাহলে হি ডাজেন্ট কেয়ার চিকিৎসা শেষ হলো কিনা। তিনি ক্রমাগত প্রেসার করেন যে এখনো কেন এই কয়েদিকে বা এই ভর্তি আসামিকে কেন কারাগারে ফেরত পাঠানো হচ্ছে না। এবং যারা এই সব আওয়ামীপন্থী রোগীদের, আওয়ামী লীগের রোগীদের চিকিৎসা করেন, সেই সব চিকিৎসকদের রীতিমতো ভর্ৎসনা করেন এই ব্রিগেডিয়ার মোসলেউদ্দিন। এবং যে কারণে এখন কেউ আর ওই আওয়ামী লীগের রোগী দেখলে আর চিকিৎসা করতে সাহস পান না। এমনকি কারাগারের ভেতরেও যেসব আওয়ামী লীগের লোকজন অসুস্থ হয়ে পড়েন, তারা খুব না পারতে আর হাসপাতালে আসতে চান না, কারণ এখানে আসলে তারা চরম বৈষম্যের শিকার হন, চিকিৎসাহীনতার শিকার হন এবং তাদের প্রতি এক ধরনের মানসিক বাড়তি চাপ সৃষ্টি করা হয় এবং পুরো যারা চিকিৎসা সেবায় জড়িত তাদের উপরেও এক ধরনের স্টিম রুলার চালাচ্ছেন এই ব্রিগেডিয়ার মোসলেউদ্দিন এবং তার সাথে আরো কিছু জামাতি লোকজন জড়িত হয়েছে যারা এই হাসপাতালে কাজ করে। এই ডক্টর ইউনূস যেমন কারাগারের বাইরে নির্যাতন চালাচ্ছে, কারাগারের ভেতরে তার চেয়ে অনেক ভয়াবহ নির্যাতন চালাচ্ছে এবং সেখানে কেউ অসুস্থ হয়ে পড়লে মোটামুটি বিনা চিকিৎসায় তাকে হত্যার সমস্ত আয়োজন সেখানে করে রাখা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। মহান শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করার জন্য এই রাজাকার সরকার বুদ্ধিজীবীদেরকে না মারে নাই, আপনারা আটকে উঠবেন না, বাট জেলে নিয়েছে। শহীদ বুদ্ধিজীবী পালন উপলক্ষে বুদ্ধিজীবী আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। তিনিও সেই আমাদের শহীদ বুদ্ধিজীবীদের মতোই একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক সাংবাদিক। সুতরাং আনিস আলমগীর হচ্ছেন একটা প্যাকেজ, যাকে একজনকে হেনস্থা করলে একই সাথে সাংবাদিক এবং শিক্ষক মানে বুদ্ধিজীবীর দুইটা শ্রেণীকে কভার করে ফেলা যায়। এই বুদ্ধির জন্য শুরুতেই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারকে অভিনন্দন জানাচ্ছি এইরকম মানে যে প্যাকেজ খুঁজে বের করার জন্য। তো আনিস আলমগীর যখন গ্রেফতার হলেন, আমি খবর পেলাম যে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তখন আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে আনিস আলমগীরকে কেন ধরে নেওয়া হলো, মানে উনি কি করেছেন, কি এমন অপরাধ। এবং তারপরে আমি একজনকে জিজ্ঞেস করলাম, সে বলল ভাই উনি ওই হাদিনাভূতিতে আঘাত করে দিয়েছেন। তা আমি প্রথম বুঝি না যে হাদিনাভূতি কি। নো, এটা আপনি জানেন না, বাজারে এসেছে নতুন অনুভূতি। আগে ছিল ধরেন ধর্মানুভূতির জন্য লোকজনকে গ্রেফতার করা হতো, তারপরে বিগত সরকারের সময় ছিল আপনি যদি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিছু বলেন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিরুদ্ধে কিছু বলেন, যেটা বিশ্বের বিভিন্ন দেশেই আছে যে স্বাধীনতার তাদের কোর ভ্যালু যেটা রাষ্ট্র এবং জাতির সত্তার, তার বিরুদ্ধে কথা বললে গ্রেফতার করা হয় বা এক ধরনের শাস্তি দেওয়া হয়। সেটা ধরেন দেশানুভূতিতে আঘাত বলা যেতে পারে। আর এখন নতুন এসেছে হাদিনাভূতিতে আঘাত, মানে হচ্ছে আমাদের যে হাদি নামের একজন যিনি ছিলেন ইনকিলাব মঞ্চে, যিনি গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাকে মকারি করার কারণে আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। ঠিক আছে, একটা লোক আহত হয়েছেন, হাসপাতালে আছেন, তাকে নিয়ে কেন মকারি করা হবে। তো আমি আর একটু খোঁজ খবর নেওয়া শুরু করলাম যে কি এমন আনিস আলমগীর করলেন, মানে এটা তো আসলে খুব খারাপ কাজ হলো।
যে হাদি বা যে কেউ একজন লোক আহত হয়ে আছেন, তাকে আপনি মকারি করবেন কেন, তাকে আপনি পছন্দ করেন বা না করেন। তারপরে বললাম যে কিভাবে করেছেন, উনি কি গালি দিয়েছেন, উনি কি বলেছেন খুব ভালো হয়েছে, উনি কি বলেছেন, বলে না কিছুই করেন নাই, উনি ফেসবুকে নেহারি খাচ্ছিলেন। এখন আমি আবার কনফিউজড হয়ে গেলাম, মানে তাহলে কি নেহারি অনুভূতিতে আঘাত করা হয়েছে? মানে সরকার হয়তো কোথাও বলেছে যে তোমরা নেহারি খেতে পারবা না, তোমরা নেহারি খেলে বিহারীদের অপমান হয়, মানে এই সরকার যেহেতু একটু বিহারি প্রেমী সরকার, হয়তো নেহারির সাথে বিহারের মিল আছে, এই জন্য গ্রেফতার করেছে। তারপরে শুনলাম খুব উদ্ভট কথা যে না, যেদিন হাদি আহত হয় সেদিন সোশ্যাল মিডিয়ায় নেহারি খাওয়ার একটা ছবি দেওয়ার কারণে আনিস আলমগীরকে মূলত গ্রেফতার করা হয়েছে। কারণ সরকার যিনি চালান তিনি মনে করেছেন যে এটা হাদি আহত হওয়া উপলক্ষে আনিস আলমগীর এটা সেলিব্রেট করছেন। আনিস আলমগীরকে আমি দীর্ঘদিন ধরে চিনি এবং আপনারা যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন তারা জানেন যে তার সাথে আমার কোনো ধরনের সুসম্পর্ক নাই। বরঞ্চ আমি যদি বলি যে খুব সম্ভবত আমার ফেসবুকের 20 বছরের লাইফে একজনকে আমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে আনফ্রেন্ড করেছিলাম, আনিস আলমগীর ইজ ওয়ান অফ দ্যাম। সেটা হচ্ছে একটা ব্যক্তিগত মামলা, ব্যক্তিগত আলাপের বিষয়, কিন্তু আনিস আলমগীরকে নেহারি খাওয়ার জন্য সরকার গ্রেফতার করে ফেলবেন, এইটা আসলে খুব মজা পেয়েছি ভাই। তো তারপরে এখন বাংলাদেশের কিভাবে কি চলে আপনারা জানেন যে এই ভূখণ্ডের একটা দুর্ভাগ্য বলেন সৌভাগ্য বলেন, এটা সবসময় বিদেশ থেকে চালানো হয়। এর আগে আমরা ছিলাম ব্রিটেনের মহারানীর অধীনে ছিলাম 200 বছর, এবং তখন মহারানী লন্ডনে থাকতেন, উনি তো আর গিয়ে ঢাকা শহরে বসে সরকার চালাতেন না, ওই ভূখণ্ড চালাতেন এইখান থেকে। এখন কি হচ্ছে, এখন বাংলাদেশের আওয়ামী লীগ চালান শেখ হাসিনা ইন্ডিয়া থেকে, তারপরে বিএনপি চালান তারেক রহমান ইংল্যান্ড থেকে, আর সরকার চালান পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে। তো সবাই বিদেশ থেকেই চালান। আমার এটা নিয়ে কোনো ধরনের দুঃখ নাই, কারণ আমি নিজে বিদেশে থাকি এবং ভবিষ্যতে বলা তো যায় না, কোথাও কোনো সুযোগ পেলে দেখা গেল যে আমি একটা বিদেশে বসে একটা উপদেষ্টা হলাম আর কি। সো এইটাতে সমর্থন আছে, কিন্তু এই যে কোনো জিনিসের জন্য ফেসবুকে বলার সাথে সাথে সরকারকে অর্ডার দেওয়া হবে এবং সরকার গিয়ে ধরে ফেলবে, এইটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল আর কি, মানে চোখে লাগছে। এইসব করার কারণে যে জিনিসটা হয়, সরকারের প্রতি যে মানুষের বীতশ্রদ্ধ ভাব, যে কোনো জিনিস যে বাড়াবাড়ি না করার জন্য বহু আগে থেকে বলা হয়েছে। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ধর্ম নিয়েই বলে গিয়েছিলেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। সেটা যে শুধু ধর্মের বিষয়ে তা নয়, যে কোনো বিষয়ে যে কোনো ধরনের বাড়াবাড়ি করাটা আসলে ঠিক না। মানুষকে তার কথা বলার স্পেস দিতে হবে। আনিস আলমগীরের বিষয়টা কি হয়েছে আসলে? আনিস আলমগীরের ভাই মারা গিয়েছেন মাত্র একদিন আগে। তাদের বড় ভাই, এবং আনিস আলমগীর বলেছেন পিতৃতুল্য বড় ভাই, একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি মারা গিয়েছেন। মারা যাওয়ার পরে যেটা হয়েছে, এই শোকগ্রস্ত পরিবার তারা তাকে কবর দিয়েছেন, এবং কবর দিয়ে বাসায় এসে যেটা হয়, সাধারণত আমাদের যে বাড়িতে কেউ মারা যান, এই ফ্যামিলিতে আসলে রান্না বান্না করার কোনো পরিবেশ থাকে না, পরিস্থিতি থাকে না, এবং লোকজন তখন কি হয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা খাবার দিয়ে যান, বিভিন্ন ধরনের খাবার দিয়ে যান। ঢাকা শহরের যে মেট্রোপলিটন অবস্থা, এখানে আসলে বাড়ি থেকে রান্না করে কেউ কাউকে খাবার দেওয়াটা আগের মতো এত সম্ভব না। যার কারণে আমি নিজে দেখেছি ঢাকায় বিভিন্ন জায়গায় হয়তো পরিবার খুব দ্রুত কিছু খাবার কিনে নিয়ে আসেন, এবং খাবারটা কিনে নিয়ে আসার জন্য সুবিধাটা হচ্ছে, যেমন আমি নিজে অনেকবার করেছি, অনেক আত্মীয় স্বজনের কেউ মারা গেলে বা বন্ধু বান্ধবদের কেউ বাবা মা মারা গেলে সাথে সাথে দেখা যাচ্ছে হয়তো একটা বিরিয়ানি দোকানে গিয়ে বিরিয়ানি বা তেহারি টাইপের কিছু প্যাকেট করে 50টা 60টা প্যাকেট করে নিয়ে আসা হয়। আনিস আলমগীরের ঘটনায় এটা হয়েছে, এবং উনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে ওনার ভাই মারা যাওয়ার পরে এই পরিস্থিতিতে ওনারা তখন নেহারি টেহারি যা পেয়েছেন এসে খেয়েছেন, এবং সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। সোশ্যাল মিডিয়া দেওয়াটা আমাদের কিছু লোকের একটা সমস্যা, মানে যাই করে, মানে এটা যে শুধু আনিস আলমগীর করেন তা না, আমি অনেককেই দেখি যাই করে ঘন্টার পর ঘন্টা আপডেট দিবে, কিছু খাচ্ছে, বাজারে যাচ্ছে, এটা কিনলাম, মাছ কিনলাম, মাংস কিনলাম, রিক্সা কিনলাম, চা খাইলাম, সবই দিয়ে থাকেন। এটা কিছু মানুষের অভ্যাস। এখন আমার আপনার নাই, আরেকজনের আছে, এটা তো আর আমরা সেটা হয়তো আপনার পছন্দ না হতে পারে, কিন্তু আমরা তো এটার জন্য কাউকে জেলে ঢুকে ফেলতে পারি না। কিন্তু কোনো না কোনো কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং তার লোকজনের ধারণা হয়েছে, বা ডক্টর ইউনূসের যিনি বস আছেন সেই সব ইউটিউবারদের ধারণা হয়েছে যে আনিস আলমগীর তিহারি খাওয়ার মাধ্যমে একটা বিহারি অনুভূতিতে আঘাত করেন নাই, বাট উনি একটা বড় পাপ করেছেন। এই পাপের কারণে তাকে ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে হয়েছে। আগের সরকারের সময় তাও ডিবিতে গেলে হাউন আঙ্কেল কিছু খাওয়া দাওয়া দিত। আমার ধারণা এখনকার ডিবি এইটাও করে না, মানে পরিস্থিতি তো সব জায়গায় একটু খারাপ হয়েছে,
এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা জিজ্ঞেস করলাম, আর এটা রাগের পেঁয়াজের দাম 33 টাকা না 43 টাকা, কতজন বেড়ে গেছে? ভাই আমি বিদেশে আছি, আমি জানি না। হ্যাঁ, পেঁয়াজের দাম বেড়ে গেছে, আপনার আছেন আনিস আলমগীর নিয়ে, কথা সত্য। এই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেঁয়াজের মূল্য নিয়ে যেভাবে চিন্তিত, অন্য কিছু নিয়ে চিন্তিত না। এই যে হাদিকে যারা মারলো, এটা কিন্তু প্রথমে পুলিশের ব্রিফিং থেকে বের হয় না, এটা সোশ্যাল মিডিয়ায় কিছু লোকজন, দা ডিসেন্ট বলে একটা নতুন পোর্টাল এসেছে, এবং আরো যারা একটু অনুসন্ধানী সাংবাদিকতা করেন, তারা বিভিন্ন গবেষণা করে দেখেছেন, হাতের ঘড়ি রোডে মিল করে মোটামুটি একটা পিন পয়েন্ট করেছেন, যারা মানে সর্বোচ্চ সন্দেহভাজন, যারা মানে গুলি করেছে বলে এইসব ছবি এবং অন্যান্য বিশ্লেষণ থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে এরা জড়িত আছে, এরাই হয়তো গুলিটা করেছে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হওয়ার কারণে সরকার একটু আমার কাছে মনে হচ্ছে ঠেকে গেছে, কারণ ওরা একটু ধামাচাপা দেওয়ার অবস্থায় ছিল। খুব সম্ভবত এটাকে বিএনপির ঘাড়ে ফেলে দেওয়ার একটা চক্রান্ত ছিল এবং সেই দিকে যাচ্ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় হাউকা হওয়ার কারণে দেখা যাচ্ছে এটাতে আসলে যাদেরকে সন্দেহ করা হচ্ছে যে হাদিকে গুলি করেছে, তারা কেউই আসলে বিএনপির সাথে সংশ্লিষ্ট না। এখন অবশ্য অন্য টানা পেঁচানো হচ্ছে যে না, এরা কোনো এক কালেও একটা ডাকাতি করতে গিয়ে ধরা গিয়েছিল, ওই জামিন করিয়ে দিয়েছিল এক উকিল, মানে হচ্ছে ওই উকিল আবার বিএনপি করে। মনে হচ্ছে যে কেউ এখন জামিন করতে হলে ও পরবর্তী 20 বছরের মধ্যে কারে গুলি করবে, কারে কুপাবে, মারবে, এইটা কেমনে কোন উকিল পরীক্ষা করবে ভাই আমি জানি না। যাই হোক, সেটা বিএনপি এবং জামাতের আভ্যন্তরীণ মামলা, তাদের লড়াই। কিন্তু সরকার পুরোপুরিভাবে হাদির আক্রমণকারীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। তারা মোটরসাইকেল মালিককে গ্রেফতার করেছে বা আশেপাশে গ্রেফতার করেছে, হুইচ ইজ ওকে। সেটার জন্য আমি সরকারকে বলতে পারি যে তারা একটা চেষ্টা করছে, কিন্তু মূল কিলার কে ছিল, কারা ছিল, তাদের ছবি বিভিন্ন জায়গায় আসছে, অনেকে দাবি করছেন তারা ইতিমধ্যে দেশের সীমান্ত দিয়ে পার হয়ে গিয়েছে এবং সেটা 24 ঘন্টার মধ্যে পার হয়ে গেছে। এত বড় একটা আলোচিত ঘটনায় সরকার কিভাবে সীমান্ত দিয়ে লোকজন পার হয়ে গেল, যদি গিয়ে থাকে বা দেশের ভিতরে থাকলে আজকে তথ্য প্রযুক্তির যুগে কেন তাদেরকে গ্রেফতার করা হয় নাই, এই জবাব না দেওয়ার জন্য, এইটা ধামাচাপা দেওয়ার জন্য কোথা থেকে এসে আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। আনিস আলমগীরের উপরের এই নির্যাতন, এই নিপীড়ন, যে লোকটার মাত্র আগের দিন বড় ভাই মারা গিয়েছেন, তাকে কোনো কারণ ছাড়া নেহারি খাওয়ার জন্য পৃথিবীর বুকে একমাত্র সাংবাদিক, এটা নিন্দা জানাই। আনিস আলমগীরের একটা ঘটনা আছে, উনি ইরাকে যখন যুদ্ধ হয় সাদ্দাম হোসেনের সময়, সাদ্দাম হোসেনকে উচ্ছেদ করার জন্য যে যুদ্ধ হয়, তখন বাংলাদেশের একমাত্র সাংবাদিক ছিলেন যিনি ইরাক যুদ্ধটা অনফিল্ড কাভার করেছিলেন, ইরাকে বাগদাদে বসে কাভার করেছিলেন। আনিস আলমগীরের ভাগ্যে এখন সেই তকমার বাইরে নতুন তকমা আসলো, বিশ্বের একমাত্র সাংবাদিক যিনি নেহারি খাওয়ার জন্য গ্রেফতার হয়েছেন। আমি জানি তাকে এখন অনেকগুলা জুলাই হত্যা মামলা টামলা ঢুকিয়ে দিবে বিভিন্ন মাংস বাইরা, মানে আপনারা জানেন কাদের কথা বলছি, বলবে 10 লাখ দাও, 15 লাখ টাকা দাও, নাম কাটিয়ে দিচ্ছি। এই গ্রেফতার বাণিজ্য, এই জামিন বাণিজ্য আনিস আলমগীরের ক্ষেত্রে হয়তো হবে, সেটা জানি না, হয়তো কিছু দুর্নীতি মামলা টামলা এখন তার নামে বেরোবে, তিনি যে দোষর এটা কোনো না কোনোভাবে প্রমাণ করা হবে, কিন্তু ইতিহাসে রয়ে যাবে নেহারি খাওয়ার অপরাধে বিশ্বে একজন সাংবাদিকই গ্রেফতার হয়েছিলেন, তিনি আনিস আলমগীর। আনিস আলমগীর, আপনাকে অভিনন্দন, আপনি একটা নতুন তকমা পেয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই নিপীড়ক সরকারের প্রত্যেকটা লোকের উপরে থুতু, এই নির্যাতনের জন্য নিন্দা, এই নির্যাতনের জন্য তাদের প্রতি আমাদের একরাশ ঘৃণা। বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই জেনে গেছে যে আনিস আলমগীর উনি অ্যারেস্ট হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন বা ডিবি কার্যালয়ে। তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই ঘটনাটার সাথে আপনি যদি একটু পেছনে ফিরে তাকান তাহলে দেখবেন যে মঞ্জুর আলম পান্না ওনারা যখন 71 মঞ্চে মিটিংয়ে গিয়েছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন না, কিছু দিচ্ছিলেন না, মব সৃষ্টি হয়েছে এবং ওনারাই পুলিশ ডেকেছেন, পুলিশ মবকারীদের ছেড়ে দিয়ে ওনাদেরকে নিয়ে গিয়ে রাতের 2টা পর্যন্ত বসিয়ে রেখেছেন, এরপরে ওনাদেরকে শীর্ষ সন্ত্রাসী ঘোষণা দিয়ে কারাগারে প্রেরণ করেছেন। আর ঠিক আজকে আনিস আলমগীরের ঘটনাটা, আনিস আলমগীরকে জিম থেকে ডিবি প্রধান কথা বলবেন বলে ওনাকে নিয়ে গিয়েছেন এবং নিয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত উনি ডিবি কার্যালয়ে আছেন, কারোর সাথে দেখা নেই। ডিবি প্রধান এখন এত ব্যস্ত যে উনি এখনো ফিরেনি, হয়তো রাতের 3টার সময় জানতে পারবো যে ওনাকেও শীর্ষ সন্ত্রাসী ঘোষণা দিয়ে কারাগারে প্রেরণ করবেন। তবে হেডলাইন এবং আপনার ব্যানারে যা দেখছেন যে আনিস আলমগীর, তারপরে কে, আপনাদেরকে আরো 4টা নাম আমি প্রকাশ করে দিচ্ছি, এরাও হয়তো অ্যারেস্ট হবেন, হয়তো বলছি, তবে এর মধ্যে 1জন বা 2জন যে অ্যারেস্ট হয়ে যাবেন এটা গ্যারান্টি দিচ্ছি। তো তার মধ্যে প্রথম নাম যেটা আসে সেটা হচ্ছে আমতারেক, আমজনতা পার্টির আমতারেক। দ্বিতীয় জন মাসুদ কামাল, তৃতীয় জন মহিবুল আজিজ এবং চতুর্থ আরেকটা নাম বলতে পারি, সেটা হচ্ছে যে আপনার
আব্দুল নূর তুষার, যদিও তুষারের অ্যারেস্ট হওয়া বা গ্রেপ্তার হওয়াটা হয়তো কাকতালীয় হতে পারে, যদি সরকার মনে করে যে অ্যারেস্ট করতে হবে যাতে এই যে যারা অ্যারেস্ট হইলেন এখন, এই যে আনিস আলমগীর সহ বাকি যাদের নাম বললাম, তারা অ্যারেস্ট হলে একেও একটু নেওয়া যায়, সেই হিসাবে হয়তো নিতে পারেন, নাহলে নেওয়ার কোনো কারণ নেই, কারণ উনি তো আবার হাদির জন্য প্রচুর কান্নাকাটি করেছেন, হয়তো ওইভাবে মুক্তিও পেতে পারেন। তবে যেই তিনজনের নাম বলেছি আপনার গ্যারেন্টি নিতে পারেন যে এরা অ্যারেস্ট হয়ে যাবে। আনিস আলমগীরের পরপরই আপনার মাসুদ কামাল যাবে, আম তারেক যাবে এবং মহিবুল আজিজ যাবে। এরা কেন যাবে? আনিস আলমগীর কেন গেলেন? আনিস আলমগীর সাহেব এই যে স্বাধীনতার মাস 16ই ডিসেম্বর, গত নভেম্বর থেকে উনি এই যে মুক্তিযোদ্ধা বিরোধী শক্তির সাথে ব্যাপক তর্কাতর্কিতে লিপ্ত হন, বিভিন্ন টক শোতে, টক শো যুক্তি তর্কের মাধ্যমে। যেমন যখন বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলা হয় যে 25শে মার্চ কালো রাত্রিতে বঙ্গবন্ধু আত্মসমর্পণ করেছিলেন, ওনাকে ধরা হয়নি, স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছিলেন, এগুলোর যৌক্তিক প্রমাণ দিয়েছিলেন আনিস আলমগীর। তিনি বলেছিলেন যে ওনার চাচা চট্টগ্রামের আওয়ামী লীগের বড় নেতা, তারা মাইকিং করেছিল, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু, এটা মাইকিং করেছিল। এটা কিন্তু ভালোভাবে নেয়নি জামাত সরকার, জামাতের সরকার, মৌলবাদীরা এটা ভালোভাবে নেয়নি, কারণ তাদের কাছে হচ্ছে যে এইরকম জীবিত প্রমাণ তারা রাখবে না, এদেরকে যে কোনোভাবে মুখ চেপে ধরতে হবে, নাহলে স্বাধীনতার মাসে এবং আগামী ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি এইসব মাসে তাদের জন্য যন্ত্রণার মাস। মৌলবাদীদের যন্ত্রণার মাস শুরু হয় ডিসেম্বরের 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 28 তারিখ বা 29 তারিখ পর্যন্ত। এই 3টা মাস তাদের জন্য বিতিবিচ্ছিরি মাস, আর মার্চ মাস আসলে তো তাদের আগুন ধরে যায় গায়ে। সুতরাং তার আগেই এগুলোকে দমাইতে হবে, আর এই দমানোরই আজকের প্রথম হচ্ছে যে এই আনিস আলমগীর সাহেব। আনিস আলমগীর সাহেব গেলেন, এবার বাকি 3 জনের পালা, ওনারাও যাবেন যে কোনো সময়, এবং এনাদের সবাইকে অ্যারেস্ট করা হবে। আপনারা একটা জিনিস দেখেন, এই যে হাদি, সাউয়া মামা হাদি, সে গুলি খাইলো, সে হাসপাতাল আছে, এবার কেয়ার হাসপাতালে, তার আসামিদেরকে ধরা হয় নাই, এখন বলা হচ্ছে যে তার আসামিরা ইয়ে থেকে পার হয়ে গেছে, ইন্ডিয়া চলে গেছে, এই হয়েছে সে হয়েছে, ওদেরকে ধরা যাচ্ছে না। এরপরে এই কথা যাতে কেউ না বলে, কেন ভাই কেন ধরা যাচ্ছে না, যেখানে ওই যে 2টা মনে আছে মা মেয়ে খুন হয়েছিল, সেখানে কোনো ক্লু ছিল না, কে কি, কোনো ছবি ছিল না, এরপরও সেই আসামিকে 24 ঘন্টার ভিতরে ধরা হলো, 48 ঘন্টা সরি ধরা হলো। আর এইখানে এই ছেলের ছবি আছে, ঘড়ির সাইন আছে, অমুক আছে তমুক আছে, সে ট্রেনে করে সিলেট চলে যাচ্ছে, সব ছবিপত্র থাকার পরও তাকে অ্যারেস্ট করা যায়নি। বলা হচ্ছে সে ইন্ডিয়া গেছে। ইন্ডিয়া গেছে না কোথায় গেছে সেটা হচ্ছে যে পরের কথা। আবার ইনকিলাবে দেখেন আজকের একটা রিপোর্ট আছে যে এই ছেলের সাথে কিছু মৌলবাদী গোষ্ঠী বা ইসলামিক দলের সুসম্পর্ক ছিল। ইনকিলাব কিন্তু জামাতের পত্রিকা, এইসব কথা বলছে। তো এইসব কথা যাতে না হয়, এইসব দোষ যাতে না হয়, এবং এই স্বাধীনতার মাসে 16ই ডিসেম্বর বিজয় দিবসের আগে, 21শে ফেব্রুয়ারির আগে, 25শে মার্চের আগে স্বাধীনতাকামী মুক্তিকামী কোন লোক যাতে এই স্বাধীনতা 1971, 25শে মার্চ, 21শে ফেব্রুয়ারি এগুলো নিয়ে কথা বলা না যায়, তারই মেইন হচ্ছে যে আনিস আলমগীর। দেখেন এখন আনিস আলমগীর কোন ধরনের শীর্ষ সন্ত্রাসী, নাকি আবার ওনাকে আটকে দেওয়া হয় যে এই যে হাদি, সাউয়া হাদিকে যে মারলো, তার সাথে হয়তো কোনো বৈঠক করেছে কিনা, বা জুলকারনাইন সাইমের সেই 70 জন যে যারা ইন্ডিয়া থেকে প্রশিক্ষিত আসছে বললো, যে তাদের সাথে কোনো বৈঠক করেছেন কিনা, বা কক্সবাজারে কোনো আন্দোলন খাড়া করাতে চাচ্ছেন কিনা, এইসব কোনো মামলা দিয়ে দেওয়া হয় কিনা সেটা দেখেন। তো আবার আসবো আপনাদের সামনে আবারও কোনো জটিল খবর নিয়ে। তবে এই 3টা নাম মনে রেখেন, হ্যাঁ, মাসুদ কামাল, মাসুদ কামালের নাম, আন্তারেকের নাম এবং মহিবুল আজিজের নাম, এই 3 জন যে কোনো মুহূর্তে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ নিয়ে 5মবারের মতো তলব করলো ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে। সবশেষ 14ই ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে। অভিযোগ, নেতা কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান জানানোর জন্য ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশের অভিযোগের জবাবে পাল্টা তীর ছুঁড়েছে ভারত। দেশটির সব অভিযোগ অস্বীকার করে উল্টো যেটা ছুড়ে দিয়েছে সেটা হলো ভারত বাংলাদেশের দ্রুত অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা যাতে নেয় সেই পরামর্শ দিয়েছে।
এমন তলব আর অভিযোগ প্রত্যাখ্যানে প্রতিবেশী দেশ দুটির মধ্যকার শীতল সম্পর্ক আরো শীতল হয়ে যায় কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবেশী দেশের সাথে এমন সম্পর্ক কতটুকু প্রভাব রাখে সেটাই বিশ্লেষকদের ভাবনার জগৎকে নাড়া দিচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কূটনৈতিক ব্লেম ডিফ্লেকশনের অলিম্পিকে স্বর্ণপদক জেতার চেষ্টা করলেও ওসমান হাদির উপর হামলাকারীদের 2 দিনেও ধরতে পারেনি, বরং ডিবি পুলিশ সাংবাদিক আনিস আলমগীরকে নিজেদের কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে। আবার সরকারিভাবে চলছে ব্র্যান্ডিং কার্যক্রম। দায়িত্ব নেওয়ার পর থেকে পাহাড় সম ব্যর্থতার নিচে চাপা পড়ে থাকা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবার বিজয় দিবসে উড়বেন আকাশে। তার হেলমেটে থাকবে ওসমান হাদির ছবি। সেই হেলমেট হাতে আশিক চৌধুরীকে নিয়ে পিআর ক্যাম্পেইন চলছে জোরে সোরে। এয়ার শোতে সশস্ত্র বাহিনীর 53 সদস্যেরও অংশ নেওয়ার কথা। তবে নায়ক হিসেবে আশিক চৌধুরীকে তুলে ধরছে প্রধান উপদেষ্টার প্রেস টিম। সরকার সমর্থকেরা সন্দেহভাজন হামলাকারীদের সীমান্ত প্রণয়ের খবর দিলেও পুলিশ বলছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই। এর মাঝেই বোমা ফাটানোর এক খবর এসেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। একটি পত্রিকা দাবি করছে প্রধান সন্দেহভাজনের সঙ্গে একটি বড় ইসলামী দলের কিছু নেতার সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা। গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাটি ছিল অত্যন্ত ভয়াবহ। নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র 18 থেকে 24 ঘন্টা পার হতে না হতেই দিনে দুপুরে অজ্ঞাত হামলাকারীরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত হাদি বর্তমানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনো আশঙ্কাজনক। সবশেষ খবর হলো 15 ডিসেম্বর দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গণমাধ্যমের খবরে বলা হয়েছে ওসমান হাদিকে পাঠানোর জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি শেষ করা হয়েছে। দর্শক, ওসমান হাদির উপর হামলার ঘটনাটি শুধু নির্বাচনের সম্ভাব্য একজন প্রার্থীর উপর আক্রমণ নয়, বরং এটি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তার নাজুক চিত্রের উপর এক হাই ভোল্টেজ থাপ্পড়। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এক সময় এই নির্বাচনকে ইতিহাস সেরা উৎসব মুখর নির্বাচনের টঙ্কা বাজাচ্ছিলেন। থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার এবং জেল থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরার জন্য সরকারকে নানা মহল থেকে পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু সরকার সেই পরামর্শে কোনো কর্ণপাতই করেনি। ফল হিসেবে যেটি হলো, ওসমান হাদির উপর হামলার পর প্রধান উপদেষ্টার বিবৃতিতে রাতারাতি সেই উৎসব শব্দটি উধাও হয়ে যায়। এই ঘটনাটি স্পষ্ট করে দিল নির্বাচনকে উৎসবের আবহে নিয়ে যাওয়ার আহ্বান বাস্তবতার সঙ্গে কতটুকু ফারাক তৈরি করেছে। অভ্যন্তরীণভাবে যখন সরকার নিরাপত্তার উদ্বেগকে পাত্তা না দিয়ে পেঁয়াজের দাম বাড়ার আলোচনায় চলে যান, তখন প্রশ্ন ওঠে, মানুষের জীবনের দাম কি আলু পেঁয়াজের চেয়েও সস্তা হয়ে গেল নাকি? সংকট দেখা দিলে বারবার যা করে 13 ডিসেম্বর সেটাই করেছেন অধ্যাপক ইউনূস। যমুনায় ডাকেন 3 মিত্র বিএনপি, জামাত ইসলামী আর কিংস পার্টি এনসিপি কে। সেই বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে যে কথা বলছেন তার পেছনে ভারতের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদদ আছে। সেজন্য বাংলাদেশ সরকার যাতে ভারতের হাই কমিশনারকে ডেকে কৈফিয়ত তলব করেন, সেই পরামর্শ অধ্যাপক ইউনূসকে দিয়েছিল নাহিদ ইসলামের দল। অবশ্য বিএনপি ও জামাত ইসলামী নেতাদের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য পাওয়া যায়নি। একদিনের মধ্যেই অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় কিংস পার্টির সেই পরামর্শ অনুযায়ী ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠান। বাংলাদেশের পররাষ্ট্র সচিব রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাই কমিশনারকে ডেকে যা বললেন তার মূল কথা, ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার এবং আসন্ন নির্বাচন বানচালের উদ্দেশ্যে ক্রমাগত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা তার দলের সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য প্ররোচিত করছে। ঢাকা অভিযোগ করেছে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহতভাবে বিস্ফোরক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসন্ন নির্বাচন বানচাল করতে প্ররোচিত করছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাই কমিশনের কাছে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয় এবং ভারত সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এখানেই শেষ নয়, তারা শুধু উস্কানিমূলক বক্তব্য বন্ধ করার দাবি জানায়নি, বরং শেখ হাসিনা এবং তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের আইনি কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রত্যর্পণের আহ্বানও পুনর্ব্যক্ত করেছে। দর্শক, দিল্লি ঢাকার এই অভিযোগ শুধু প্রত্যাখ্যান করেই ক্ষান্ত হয়নি, উল্টো তাদের ইটের বদলে পাটকেলের মতো কিছু একটা ছুড়ল। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতে থাকা আওয়ামী লীগ সদস্যরা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে বাংলাদেশের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে সেটা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার 14 ডিসেম্বর এক প্রেস নোটে যে বক্তব্য দিয়েছে তা ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে। ভারত বলছে তারা বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত একটি অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে। দর্শক, গত মার্চ থেকে ভারত বাংলাদেশের কাছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আসছে। বিশ্লেষকরা মনে করেন, এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন শব্দটি হলো ভারতের কূটনৈতিক গোল। ভারত সরকার এর মাধ্যমে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণের পক্ষে কথা বলছেন। কিন্তু গত 12ই মে থেকে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে এবং সে কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। বিবৃতিতে ভারত সরকার প্রতিবেশী সরকারকে পরামর্শ দিয়েছে, সেটি হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। দর্শক, এর আগে 4 বার একই ধরনের তলবের ক্ষেত্রেও ভারতের কৌশল ছিল এই একই ধরনের টিট ফর ট্যাট কূটনীতি। বাংলাদেশকে নিজের ঘর নিজেকে সামাল দিতে বলেছে দিল্লি। সেই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বোঝাই যাচ্ছে, অতীতের মতো এবারও অন্তর্বর্তী সরকারের অবস্থানকে আমলে নিতে রাজি নয় দিল্লি, বরং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় যে অন্তর্বর্তী সরকারেরই, সেটাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। মজার বিষয় হলো, শেখ হাসিনার কথা বলা ইস্যুতে ভারতের বিরুদ্ধে অভিযোগ আনলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে ওসমান হাদির উপর হামলাকারীদের ধরতে ভারতের সহায়তা চেয়েছে। দর্শক, যদি ঢাকা সত্যি বিশ্বাস করে যে দিল্লির সন্ত্রাসী উস্কানি দিচ্ছে, তবে একই নিঃশ্বাসে কেন সেই সন্ত্রাসীদের ধরতে তাদেরই সহযোগিতা চাওয়া হচ্ছে? যদি ভারত ষড়যন্ত্রকারীদের আশ্রয়দাতা হয়, তাহলে কেন তাদের কাছে হামলাকারী প্রত্যর্পণের আশা করা হবে? কূটনৈতিক এমন ব্লেম গেম আর কুট কাচালের মধ্যে ওসমান হাদির উপর হামলার ঘটনায় আসল যে কাজ সরকারের করা দরকার ছিল, সেটি 2 দিনেও হয়নি। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী 13 ডিসেম্বর দাবি করেন, তারা প্রাইম সাসপেক্টকে খুঁজছেন, হোপফুলি শিগগিরই হিট করতে পারবেন। তবে ঘটনার 48 ঘন্টা পরেও সেই হিট করা যায়নি। এর মধ্যে সরকার সমর্থক সংবাদকর্মীরা ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন সূত্রবিহীন নানান তথ্য। একটি চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটার পরপর এভাবে হরে ধরে গোয়েন্দা বাহিনী গড়ে ওঠার নজির বাংলাদেশে তো বটেই, সারা বিশ্বে সম্ভবত বিরল। যে যার মতো করে তথ্য প্রচার করছেন ফেসবুকে। দেখে মনে হতে পারে দেশে পেশাদার কোনো তদন্ত কর্তৃপক্ষ নেই। সরকার সমর্থকদের দাবি অনুযায়ী প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার মোটর বাইক চালক আলমগীর হোসেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছেন। সীমান্ত পার হওয়ার সময় এমনকি ভারতে তাদের অবস্থানের তথ্য পাওয়া যাচ্ছে ফেসবুকে, যদিও পুলিশের পক্ষ থেকে অবশ্য এর সত্যতা নিশ্চিত করা হয়নি। ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান 14 ডিসেম্বর জানান, ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কি না এমন কোন তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নেই। প্রশ্ন হলো, সরকার কি সত্যি নির্বাচনের উপযোগী আইন শৃঙ্খলা নিশ্চিত করতে মনোযোগী? বেহাল পরিস্থিতি নিয়ে সারা দেশে প্রচন্ড উদ্বেগের মধ্যেও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি দাবি করেন, বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা ঝুঁকি বা শঙ্কা নেই। এদিকে সরকার ও সরকার সমর্থকেরা যখন হাদির গুলিবিদ্ধ হওয়ার দায় এককভাবে আওয়ামী লীগ ও ভারতের উপর চাপাতে ব্যস্ত, তখন বোমা ফাটানো এক প্রতিবেদন প্রকাশ করেছে ইনকিলাব। তাদের দাবি, ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সালের সঙ্গে দেশের একটি বড় ইসলামী দলের কিছু নেতার সম্পৃক্ততা পেয়েছেন গোয়েন্দারা। গুলি চালানোর পর ফয়সাল মোটরসাইকেলে প্রথমে সাভার ও পরে ধামরাই যান বলেও দাবি করা হয় প্রতিবেদনে। এরপর অন্য একটি গাড়িতে নালিতাবাড়ি এলাকা এবং সেখান থেকে সীমান্তে যান। ফয়সাল এরপর সীমান্ত পার হয়ে ভারতে চলে গেছেন নাকি বাংলাদেশে আছেন তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গোয়েন্দারা।
ইনক্লাবের এই প্রতিবেদনের দাবির সত্যতা নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি তোলা হয়নি। দর্শক, হাদির উপর হামলাকারীদের ধরতে না পারলেও ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে সাংবাদিক আনিস আলমগীরকে। 14 ডিসেম্বর রাতে আনিস আলমগীর প্রথম আলোকে বলেছেন, ধানমন্ডি এলাকার একটি জিম থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এসব বিতর্কের মাঝে হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারের চেয়ে অন্য বিভিন্ন দিকে সরকার অতি আগ্রহ নিয়ে রয়েছে সমালোচনা। জুলাই আন্দোলনের পরিচিত মুখ মাথায় গুলিবিদ্ধ অবস্থা যখন জীবন সংশয়ে, ঠিক তখন চলছে ব্যতিক্রমী ব্র্যান্ডিং। এর মধ্যমণি হিসেবে হাজির হয়েছেন নিজের দায়িত্ব পালনের চরম ব্যর্থ বিজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। মহান বিজয় দিবসের এয়ার শোতে 54 জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাট্রুপিং করার কথা। এই আয়োজনে সশস্ত্র বাহিনীর রাট্রুপারদের সঙ্গে আশিক চৌধুরীও থাকবেন। তবে তাকে নায়ক হিসেবে দেখিয়ে কয়েকদিন ধরে চলছিল সরকারের পিআর ক্যাম্পেইন। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর এতে যোগ হয় নতুন মাত্রা। প্রধান উপদেষ্টার প্রেস টিম জানায়, আশিক চৌধুরীর হেলমেটে থাকবে ওসমান হাদির ছবি। এমন এক হেলমেট হাতে আশিক চৌধুরীর একক ছবিও প্রকাশ করা হয়েছে। সেটি নিয়ে বড় করে সংবাদ প্রচার হচ্ছে বিভিন্ন মিডিয়ায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। অনেকের অভিযোগ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এমন একজনকে নিজেদের ব্র্যান্ডিং এর কাজে ব্যবহার করছে সরকার। সত্যি সত্যি তারা বিষয়টি নিয়ে আন্তরিক হলে 54 প্যারাট্রুপারের হেলমেটই রাখা যেত হাদির ছবি। তা না করে আশিক চৌধুরীর মতো এক ব্যর্থ ব্যক্তিকে হিরো করার সস্তা উপায় বেছে নেওয়া হয়েছে। 54 জন প্যারাট্রুপারের মধ্যে সশস্ত্র বাহিনীর 53 জনের নাম কেন হারিয়ে গেল তা নিয়ে তৈরি হচ্ছে ক্ষোভ। গুরুতর একটি ঘটনাকে কতভাবে নিজেদের প্রয়োজনে ব্যবহার করা সম্ভব তার নজির শুরু থেকে দেখিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রশ্ন হলো, এর মাধ্যমে দেশের অর্জন কি হচ্ছে? ব্র্যান্ডিং এর ঝড়ে সংকট দূর করা কি সম্ভব হচ্ছে, নাকি আরো জটিল ঘূর্ণাবর্তে হারিয়ে যাচ্ছে দেশ?